সময় ধরে জাংকুকের কাছে যে বাসটি ছিল এক অধরা স্বপ্ন, তা অবশেষে পূর্ণতা পেল তের নিজ ইচ্ছায়। এইদিকে তের মা বাবা সহ তের বন্ধু সাইনো তের খোঁজ করতে থাকে। সাইনো অলরেডি তের গুম হওয়ার জন্য পুলিশের কাছে রিপোর্ট করে এসেছে। এইদিকে গেস্ট হাউসে সন্ধ্যার দিকে জাংকুক তের জন্য একটা নতুন ড্রেস নিয়ে এসেছে। এটা তোমাকে পরতে হবে তে, আমরা বাইরে যাব। বাইরে? না জাংকুক, কেউ যদি আমাকে দেখে ফেলে আমাকে নানান প্রশ্ন করবে। যেতে এক সময় বাইরে যাওয়ার জন্য পাগল ছিল, আজ সে নিজে থেকে এখানে থাকতে চাইছে, বাইরে যেতে চাইছে না। এর কারণ একটাই, সমাজ তাকে নানান প্রশ্ন করবে। আর যদি দেখে জাংকুকের সাথে, তাহলে তো কথাই নেই। কোরিয়াতে এরকম সম্পর্ক নিষিদ্ধ সম্পর্ক হিসেবে ধরা হয়। জাংকুক তেকে থামিয়ে দিল। এখন তুমি আমার স্ত্রী, ভয় কিসের? তুমি কি ভুলে গেছো সমাজ কি বলবে? তোমার জন্য সবটাই সহজ, কারণ তুমি ধনী, কিন্তু আমার জন্য এই সমাজ আর এই সম্পর্ক দুটোই বিষ। তের কথা শুনে জাংকুক চুপ হয়ে যায়। তে ঠিকই বলেছে। তাছাড়া জাংকুকের মা বাবা, যারা প্রচণ্ড ক্ষমতাধর এবং সামাজিক সম্মান নিয়ে সচেতন, তারা কিছুতেই তাদের ছেলের এই সম্পর্ক এটা মেনে নেবে না। জাংকুক জানতো তার বাবা যখন শুনবে তখন তিনি চাইবে যে করে হোক তাদের সম্পর্ককে বিচ্ছিন্ন করে দিতে। তার বাবার কাছে সম্মানের থেকে আর কিছুই বড় নয়। জাংকুক উঠে দাঁড়ালো, তের হাত ধরে বলে উঠল, তাহলে চলো, আমি তোমাকে নিয়ে এমন একটা জায়গায় চলে যাব যেখানে কেউ আমাদের খুঁজে পাবে না। কোরিয়া থেকে অনেক দূরে, অন্য কোনো দেশে, যেখানে আমরা স্বাধীনভাবে বাঁচতে পারবো। কেউ আমাদের সম্পর্ক নিয়ে কোনো কথা বলতে পারবে না। আমরা আমাদের মতো করে থাকবো। এটাই কি তাদের একমাত্র পথ? এই নিষিদ্ধ ভালোবাসাকে বাঁচিয়ে রাখার জন্য সমাজ ও পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া? তে তার মা বাবার কথা মনে পড়তেই তার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। তারা হয়তো এখনও তেকে খুঁজছে, কিন্তু যখন তারা জানতে পারবে এরকম একটা ছেলের সাথে তার সম্পর্ক, নিশ্চয়ই তারা ভালো চোখে তাকে দেখবে না। এটা ভাবতেই তার কলিজা ফেটে যাচ্ছে। তাদের কথোপকথনের মাঝে গেস্ট হাউসের বাইরে একটি গাড়ি এসে থামার শব্দ হলো। জাংকুক আর তে দুজনই সতর্ক হলো, এই গেস্ট হাউসে কেউ আসে না, তাহলে এখন কে এসেছে? তারা যখন দরজার দিকে তাকালো তখন তাদের চোখ গেল জানালার বাইরে। সেখানে তারা দেখতে পেল তিনজন লোক গেস্ট হাউসের দিকে হেঁটে আসছে। আর তাদের সবার আগে ছিল এক অত্যন্ত পরিচিত মুখ, তের বন্ধু সাইনো। জানালার বাইরে সাইনোকে দেখতে পেয়ে তের চোখ মুহূর্তেই ভয়ে বড় হয়ে উঠল। সাইনো তার একমাত্র বন্ধু, যে আজও তাকে খুঁজে বেড়াচ্ছে, আর খুঁজতে খুঁজতেই হয়তো এখানে চলে এসেছে। তের মনে এক তীব্র আবেগ ও অপরাধবোধের ঝড় বয়ে গেল। জাংকুকের সমস্ত শরীর রাগে কঠিন হয়ে উঠল। তার চোখের মনে ছোট হয়ে গেল, যেন শিকার দেখছে কোনো বুনো পশু। তার মুখে সেই পরিচিত শীতল হাসি নয়, ছিল এক ক্রুদ্ধ হিংস্রতা। সাইনো, জাংকুক চাপা সরে বলল, এই ছেলেটা এখনো তোমার পিছু ছাড়েনি। আমি জানতাম ও নিশ্চয়ই তোমাকে ভালোবাসে। জাংকুক, শান্ত হও, সেই শুধু আমার বন্ধু, আমাকে শুধু খুঁজতে এসেছে। জাংকুক তের হাতটা শক্ত করে চেপে ধরল। তার হাতের বাঁধন ছিল এতটাই তীব্র যে তীর যন্ত্রণায় কুকড়িয়ে উঠল। সে আসবে না। জাংকুকের কণ্ঠস্বরে যেন আগুন ঝরছিল। তুমি আমার। এই মুহূর্ত থেকে আমি সিদ্ধান্ত নেব তুমি কার সাথে কথা বলবে আর কার সাথে কথা বলবে না। সে যখন তোমাকে খুশি করেছিল, আমাকে রাগান্বিত করেছিল, ঠিক সেই সময় সে তার সীমা লঙ্ঘন করেছিল। এইদিকে বাইরে সাইনো গেস্ট হাউসের গার্ডদের মুখোমুখি হলো। সে বুঝতে পারছিল এটি কোনো সাধারণ গেস্ট হাউস নয়, নিরাপত্তা ব্যবস্থা অতিরিক্ত করা। আমি তের বন্ধু, আমি নিশ্চিত সে এখানে আছে। আমি শুধু ওর সাথে একবার কথা বলতে চাই, সাইনো দৃঢ়ভাবে বলল। গার্ডরা জাংকুকের নির্দেশে তাকে বাধা দিল। স্যার, এখানে নেই তে নামের কেউ, আপনি যেতে পারেন। সাইনো হতাশ হয়ে ফিরে যেতে চাইল না। সে জোরে চিৎকার করে তে নামটা ডাকলো। আমি জানি তে, তুমি ভিতরেই আছো, শুধু একটিবার আমার সাথে কথা বলো। এদিকে ভেতরে জাংকুক রাগে কাঁপছিল। সে তেকে টেনে জানালার কাছে নিয়ে এলো। তুমি কি ওকে উত্তর দেবে তে? যদি চাও, তবে মনে রেখো আমি যা করি তা তোমার ভালোর জন্যই করি, আর তোমার বন্ধুকে এই গেস্ট হাউসে আসার জন্য আমি শাস্তি দেব। জাংকুক তার ফোনে দ্রুত কিছু টাইপ করলো এবং সাইনোকে ট্যাগ করে তীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করলো, যে অ্যাকাউন্টটি জাংকুকের দখলে ছিল। পোস্টে ছিল, আমি এখন অনেক ভালো আছি, আমি আমার স্বামীকে নিয়ে খুশি, আমার ব্যক্তিগত জীবনে নাক গলানো বন্ধ করো। জাংকুক ফোনটা সাইনোর কাছে থাকা গার্ডের কাছে ছুঁড়ে মারল। গার্ড ফোনটা তুলে সাইনোকে দেখালো। সাইনো যখন সেই পোস্টটা দেখলো তখন সে বিশ্বাস করতে পারলো না।
হাজবেন্ড, তের হাজবেন্ড। কিন্তু তার সন্দেহের পারদ আরো চড়ালো হলো। তের ভাষা এমন ছিল না, এটা তে নয়, তোমরা ওকে জোর করছো। সায়নও চিৎকার করে বলে উঠল। জাঙ্কুক ভিতরে সেই চিৎকার শুনে হাসলো। তারপর সে তেকে তার বাহুতে শক্ত করে চাপড়ে ধরলো। দেখলে তে, তোমার বন্ধু তোমাকে বিশ্বাস করলো না। তে সায়নোর জন্য এক তীব্র যন্ত্রণা অনুভব করলো। সে জাঙ্কুকের বাহুতে বাঁধা অবস্থায় নিরুপায় হয়ে বন্ধুকে চলে যেতে দেখলো। সায়নো চলে যাওয়ার পর জাঙ্কুকের ভিতরের সাইকো রূপটিও আরো ভয়ঙ্কর হয়ে উঠল। তার রাগটা পুরো তের উপর গিয়ে পড়লো। তুমি এখন ওকে নিয়ে ভাবছো, তাই না? জাঙ্কুক দাঁতে দাঁত চেপে তেকে দেয়ালে চেপে ধরলো। তুমি কেন ওকে উত্তর দিতে চাইছিলে? তুমি কি এখন আমার কাছ থেকে পালাতে চাও? না জাঙ্কুক, আমি শুধু তে প্রতিবাদ করতে চাইলো, কিন্তু জাঙ্কুক থামিয়ে দিল। চুপ, তোমার কোনো কৈফত আমি চাই না। জাঙ্কুকের ঈর্ষা তখন এক চরম পর্যায়ে পৌঁছেছিল। তেয়ের উপর তার অধিকার বোধ তাকে উন্মত্ত করে তুলেছিল। সে তেয়ের মুখে, কপালে, গলায় সব জায়গায় নিজের দখলদারির ছাপ এঁকে দিল। তুমি আমার স্ত্রীতে, তোমার শরীর, তোমার মন, তোমার নিঃশ্বাস, সব কিছুর উপর শুধু আমার অধিকার। ভুলে যেও না, তোমার জীবনে আগে কেউ ছিল না, আর ভবিষ্যতেও কেউ থাকবে না। তে সেই রাতে জাঙ্কুকের ভালোবাসার নামে চরম অধিকার বোধ এবং সাইকো ঈর্ষার শিকার হলো। জাঙ্কুক তেকে কাঁধে তুলে বেডে ফেলে দিল, আবারও ঝাঁপিয়ে পড়ল তের উপর। তার শরীরের প্রতিটি অংশে জাঙ্কুকের সেই উন্মুক্ত অধিকারের ছাপ পড়ল। তে চিৎকার করলো না, মেনে নিল জাঙ্কুকের ব্যথাময় সুখ, যা একই সাথে তাকে যন্ত্রণা দিচ্ছিল এবং আসক্ত করে তুলছিল। জাঙ্কুক অর্তিত্ব চাহনা শেষে শান্ত হলো। সে তেকে নিজের বুকে টেনে নিল। আমাকে ক্ষমা করতে, জাঙ্কুক ফিসফিস করে বলল। তার চোখে অনুশোচনা নয়, ছিল শুধুই গভীর আসক্তি। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে হারানোর ভয়ে আমি উন্মাদ হয়ে যাই। আমার দেওয়া এই যন্ত্রণাগুলোকে তোমার সহ্য করতে হবে, কারণ তুমি আমার। তে তার বুকে মাথা রেখে কাঁদতে লাগলো। সে জানে এই মানুষটা তাকে ভালোবাসে, কিন্তু এই ভালোবাসা এক গভীর মানসিক বিকার, যা তাকে প্রতি মুহূর্তে যন্ত্রণা দেবে, কিন্তু এর থেকে তার মুক্তি নেই। সে এই নিষিদ্ধ জালে সম্পূর্ণভাবে জড়িয়ে গেছে। পরের দিন সকালে যখন জাঙ্কুক ঘুমিয়েছিল, তে কোনো মতে উঠে বাথরুমে চলে গেল। তার সমস্ত শরীরে জাঙ্কুকের দেওয়া চিহ্ন। ঠিক সেই সময় গেস্ট হাউসের ল্যান্ডলাইন ফোনটি বেজে উঠল। জাঙ্কুক কানে ফোনটি ধরল। হ্যালো। ওপাশ থেকে ভেসে এলো গম্ভীর কর্তৃত্বপূর্ণ কণ্ঠস্বর জাঙ্কুকের বাবার। জাঙ্কুক, তুই কোথায়? এই গেস্ট হাউসে কি করছিস? তুই নাকি এক শিক্ষিকাকে নিয়ে পালিয়ে গেছিস। আর এসব কি হচ্ছে? সিওলের সমস্ত পত্রিকায় তোর ক্লাস ব্যাংকিং নিয়ে লেখালেখি হচ্ছে। জাঙ্কুক দ্রুত বাথরুমের দিকে তাকালো। তে তখন বাথরুমের দরজার আড়াল থেকে শুনছিল। বাবা, আমি পরে ফোন করছি। না, তুই এক্ষুনি আমার কথা শোন। তোর সমস্ত ক্রেডিট কার্ড ব্ল্যাঙ্ক করা হয়েছে। তুই যদি এক্ষুনি ওই মেয়েকে ছেড়ে আমার কাছে ফিরে না আসিস, তুই বুঝতে পারছিস কি হবে? জাঙ্কুকের বাবার ফোন আসার পর গেস্ট হাউসের পরিবেশ মুহূর্তেই পাল্টে গেল। অন্যদিকে সাইনোর ফিরে আসার সম্ভাবনাও ছিল। তাকে এক্ষুনি তেকে নিয়ে এই জায়গা ছেড়ে পালাতে হবে। ততক্ষণে তে ফ্রেশ হয়ে জাঙ্কুকের কাছে এসে বসলো। আমরা যাবো তে, এক্ষুনি। আমার মা বাবা আসার আগেই আমাদের এই দেশ ছেড়ে যেতে হবে। জাঙ্কুক অস্থিরভাবে বলল। তে ভয়ে কেঁপে উঠল। তার মনে জাঙ্কুকের উন্মুক্ত অধিকার বোধের ভয়, অন্যদিকে তার নিজের পরিবারের কাছে ধরা পড়ার ভয়। কোথায় যাব জাঙ্কুক? আমাদের কি কোনো পথ আছে? আছে। আমরা এমন এক জায়গায় যাব যেখানে কেউ খুঁজে পাবে না। জাঙ্কুক দ্রুত ফ্রেশ হতে চলে যায়। তারপর কিছু জরুরি কাগজপত্র এবং কিছু নগদ টাকা একটি ব্যাগে ভরতে শুরু করে। তারা যখন দ্রুত গেস্ট হাউস থেকে বেরিয়ে যাওয়ার জন্য প্রস্তুত, ঠিক তখনই বাইরে এক বিশাল জিপ গাড়ির কর্কশ শব্দ শোনা গেল, সাথে পুলিশের সাইরেনের আওয়াজ। জাঙ্কুক আর তে দুজনই থমকে গেল। তাদের পালাবার শেষ আশাটুকু যেন ভেঙে গেল। জানালা দিয়ে জাঙ্কুক দেখল পুলিশের গাড়ি এসেছে, আর তার বাবার কোম্পানির একটি কালো এসইউভি গেস্ট হাউসের গেটে এসে থেমেছে। তাদের মধ্য দিয়ে এগিয়ে আসছে তের মা বাবা। তাদের পাশেই ছিল সাইনো। তে তার মা বাবাকে দেখে পাথর হয়ে গেল। নিজের অজান্তে চোখ থেকে গড়িয়ে পানি পড়তে লাগলো। আম্মু আব্বু বলি তের মুখ থেকে ক্ষীণ এক চিৎকার বেরিয়ে এলো। আমাদের যেতে হবে তে, চলো পিছনের রাস্তা দিয়ে চলে যাই। সে তের হাত শক্ত করে চেপে ধরলো, কিন্তু তে তার মা বাবার দিকে তাকিয়েই রইল। কিছুক্ষণের মধ্যেই পুলিশ ও সাইনো গেস্ট হাউসের মূল দরজা ভেঙে ভিতরে প্রবেশ করলো। তাদের পেছনেই ছিল তের মা এবং বাবা। তের মা, যিনি এতদিন মেয়ের চিন্তা আর ভয়ে কাতর ছিলেন, তিনি দৌড়ে তের দিকে এগিয়ে এলো। তে, আমার সোনা, আমরা মরে যাচ্ছিলাম, তুই কেন কাউকে কিছু না বলে চলে গেলি? তে তার মাকে শক্ত করে জড়িয়ে ধরলো।
তের চোখ দিয়ে যখন বাঁধ ভাঙা জল গড়ছিল, এই স্পর্শে সে তার জীবনের সব কষ্ট, সব অসহায়তা অনুভব করলো। জাঙ্কুক সঙ্গে সঙ্গে তেকে নিজের দিকে টেনে নিল। তার চোখে পুলিশ বা তের মা বাবার প্রতি কোনো সম্মান ছিল না, ছিল শুধু তেকে রক্ষার তীব্র জেদ। হাত ছাড়ুন, ও আমার স্ত্রী, জাঙ্কুক কঠোর স্বরে বলে উঠল। তের বাবা তিনি জাঙ্কুকের দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকালো। কিসের স্ত্রী? তুমি আমার মেয়েকে কিডন্যাপ করেছো, ব্ল্যাকমেল করেছো, তুমি একজন অপরাধী। তের বাবা দৃঢ়ভাবে বলে উঠল। সাইনও বলে উঠল, তে চলো, আমরা তোমাকে উদ্ধার করতে এসেছি, তোমাকে এই সাইকোর কাছ থেকে মুক্তি দেব। তে পড়ল বিপাকে। একদিকে তার জন্মদাতা পিতা মাতা, অন্যদিকে জাঙ্কুক, যার সাথে সে এই অন্ধকার জীবন মানিয়ে নিয়েছে এবং যার প্রতি তার এক তীব্র নিষিদ্ধ আসক্তি তৈরি হয়েছে। পুলিশ অফিসার জাঙ্কুকের দিকে এগিয়ে আসলো। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আগেই তে একটি ভয়াবহ সিদ্ধান্ত নিল। সে জাঙ্কুকের হাত শক্ত করে ধরে বাবা মায়ের দিকে তাকিয়ে বলল, আমি যাব না। তে, তুই কি বলছিস? তের মা চিৎকার করে উঠল। এই ছেলে তোর জীবন নষ্ট করে দিয়েছে, ওকে তুই ঘৃণা করিস তা আমরা জানি। চল মা, আমাদের সাথে চল, ও এখন আমার স্বামী আম্মু। তখনই তের বাবা এগিয়ে এসে তের হাত ধরার চেষ্টা করলো। এই উগ্র স্বভাবের ছেলেটা কখনোই তোমার স্বামী হতে পারে না, ও নিশ্চয়ই তোকে বাধ্য করেছে এসব কথা বলতে। আমাদের সাথে চল মা, ওকে পুলিশের হাতে তুলে দেই। তে জাঙ্কুকের সামনে এসে দাঁড়ালো। ও আমাকে কিডন্যাপও করেনি, আর আমার উপর কোনো জোরও খাটায়নি, আমি নিজের ইচ্ছায় ওর সাথে থাকছি। তে এবার জাঙ্কুকের বাহুতে নিজেকে শক্ত করে ধরে রাখলো। তের মা বাবা তেকে জাঙ্কুকের থেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। তে চিৎকার করে উঠল, আমি যাব না, তোমরা এখান থেকে চলে যাও। তের মা কেঁদে উঠল, জাঙ্কুকের পায়ে লুটিয়ে পড়ল। বাবা, আমার মেয়েটাকে ছেড়ে দাও, তুমি ওর জীবন নষ্ট করেছো, ওকে মুক্তি দাও, ওর ভবিষ্যৎটা ফিরিয়ে দাও। জাঙ্কুক তখন এক বিজয়ের হাসি হাসলো। তার সাইকো অধিকার বোধ আরও জেদি হয়ে উঠল। সে থেকে শক্ত করে নিজের কাছে টেনে রাখলো। আপনার মেয়ে আমাকে ভালোবাসে, সে স্বেচ্ছায় আমার কাছে থাকতে চায়, সে আমার স্ত্রী, আইনত আপনারা তাকে জোর করতে পারেন না। জাঙ্কুক পুলিশ অফিসারের দিকে তাকালো। পুলিশ অফিসার দ্বিধায় পড়ে গেল। তাদের সামনে মেয়েটি নিজেই যেতে অস্বীকার করছে, আর তাদের বিয়েও হয়েছে। সায়নও তখন রাগে জাঙ্কুকের দিকে এগিয়ে এলো। মিথ্যে বলছো তুমি, তুমি ওকে ব্ল্যাকমেল করেছো। কিন্তু তে সায়নকে থামিয়ে দিল। সায়নো, তুমি চলে যাও, আমি জাঙ্কুকের কাছেই থাকবো, ও আমাকে কোনো প্রকার জোর করেনি। তের প্রত্যাখ্যান দেখে তার মা বাবা ভেঙে পড়লেন। তারা বুঝতে পারলেন তাদের মেয়ে ভয় পাচ্ছে, অথবা কোনো ভয়াবহ জালের মধ্যে জড়িয়ে গেছে, যেখান থেকে সে আর বেরিয়ে আসতে পারছে না। জাঙ্কুকের মুখের দিকে তাকিয়ে তের বাবা শেষবারের মতো বললেন, তুমি যদি সত্যি ওকে ভালোবাসো, তবে তুমি ওর জীবনকে স্বাভাবিক হতে দাও। একদিন তোমাকে এর জন্য কঠিন মূল্য দিতে হবে। পুলিশ অফিসাররা বাধ্য হয়ে ফিরে গেল। তের মা বাবা তাদের মেয়ের এই মর্মান্তিক প্রত্যাখ্যান নিয়ে ফিরে গেল। তারা চলে যাওয়ার পর তে মাটিতে লুটিয়ে কাঁদতে লাগলো। তার পরিবার তাকে ছেড়ে চলে গেল। সে নিঃস্ব হয়ে গেল, সে এতিম হয়ে গেল। জাঙ্কুক হাঁটু গেড়ে বসে তেকে জড়িয়ে ধরলো। আমি এক মুহূর্তের জন্য ভয় পেয়ে গিয়েছিলাম তে, ভেবেছি হয়তো তুমি চলে যাবে, কিন্তু না, তুমি আমাকে ভুল প্রমাণ করে দিয়েছো। আমি তোমাকে অনেক ভালোবাসি তে, আমি সব সময় তোমার পাশে থাকবো সারা জীবন। তের পরিবার এবং পুলিশের প্রস্থানের পর গেস্ট হাউস জুড়ে এক থমথমে নীরবতা বিরাজ করছিল। তে তখন বিধ্বস্ত, কিন্তু জাঙ্কুকের বাহু তাকে এক অদ্ভুত উষ্ণতা দিচ্ছিল। এই মানুষটি তার জীবনের সমস্ত অন্ধকার আর আলোর উৎস। তবে তাদের মনে একটা ভয় থেকেই গেল, সেটা হলো জাঙ্কুকের বাবা। জাঙ্কুকের বাবা কোনোভাবেই তেকে মেনে নেবে না, সেটা জাঙ্কুক ভালো করেই জানে। জাঙ্কুক দ্রুত তার ব্যক্তিগত প্লেনের পাইলটকে প্রস্তুত থাকার নির্দেশ দিল। কিন্তু গেস্ট হাউস ছেড়ে যাওয়া ঠিক আগে জাঙ্কুক স্থির হয়ে দাঁড়ালো। তের দিকে তাকিয়ে সে বলল, যাওয়ার আগে আমার কিছু কাজ বাকি আছে তে। সে তার বাবাকে কল করলো। ওপাশ থেকে ভেসে এলো জাঙ্কুকের বাবার কঠোর কণ্ঠস্বর, তুই এখনো আমার কথা মানিসনি জাঙ্কুক, তোর সমস্ত অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, এক্ষুনি ফিরে আয়। জাঙ্কুকের কণ্ঠস্বরে ভয় ছিল না, ছিল এক ঠান্ডা প্রত্যয়। বাবা শোনো, আমি তেকে ছেড়ে তোমার কাছে আসবো না। আমি তোমাকে শেষবারের মতো বলে দিচ্ছি, আমি জানি তুমি আমাদের সম্পর্কটা মানো না, কিন্তু মানতে হবে। কি বলছিস তুই? আমি কিছুতেই ওই মেয়েকে আমার বাড়িতে। জাঙ্কুক তার বাবাকে থামিয়ে দিল। বাবা, তোমার সামনে দুটো পথ খোলা আছে, হয় তুমি তেকে তোমার পুত্রবধূ হিসেবে মেনে নেবে, না হলে তুমি তোমার ছেলেকে চিরদিনের জন্য হারাবে। যদি মেনে নাও, তবে আমি তোমার সমস্ত ব্যবসা এবং সম্পত্তি দেখভাল করব, কিন্তু আমার জীবন হবে তের সাথী। আর যদি তুমি না মানো,
তাহলে আজকে আমাদের মধ্যে সব শেষ। আমি তোমার সমস্ত বন্ধন থেকে মুক্তি হয়ে যাব চিরকালের জন্য। জাংকুকের বাবা কিছুক্ষণ চুপ রইল, তারপর বলে উঠল, আজ থেকে আমি ভেবে নিব আমার কোনো সন্তান নেই। বলি সে কলটা কেটে দিল। ঘন্টা খানেকের মধ্যেই জাংকুক এবং তে কোরিয়ার মাটি ছাড়লো। জাংকুকের ব্যক্তিগত প্লেন তাদের নিয়ে উড়ে গেল সাইপ্যানের দিকে। সাইপান হচ্ছে একটা দেশের নাম। এটি ছিল তাদের কাছে একটি নতুন পৃথিবী। সাইপান ছিল মনোরম, শান্ত এবং কোরিয়ার সমাজ থেকে অনেক দূরে। এখানে জাংকুক নতুন বিলাসবহুল একটি বিচ হাউস কিনল। এই নতুন পরিবেশে জাংকুকের ভেতরের অস্থিরতা এবং সাইকো ভাবটা যেন ধীরে ধীরে কমে আসছিল। সে এখন নিজেকে তের উপযুক্ত করে গড়ে তোলার চেষ্টা করছিল। জাংকুক তার পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন হলেও তার ব্যবসা পরিচালনার প্রতিভা ছিল। সে সাইপানে বসে ছোটখাটো একটা আন্তর্জাতিক ব্যবসায় বিনিয়োগ শুরু করলো। তার তীব্র বুদ্ধি এবং একাগ্রতা তাকে দ্রুত সাফল্য এনে দিল। আর সে আর শিক্ষকতা না করে থাকতে পারল না। জাংকুকের সাহায্যে সে সাইপানের একটি আন্তর্জাতিক স্কুলে অতিথি শিক্ষক হিসেবে যোগদান করলো। স্কুলের ছাত্রছাত্রীদের মাঝে ফিরে এসে মনে হচ্ছিল সে তার পুরনো জীবন ফিরে পেয়েছে। অবশ্য এই জীবনে তার বাবা মা নেই, থেকেও না থাকার মতোই। এইদিকে জাংকুক তের এই কাজে কোনো বাধা দিল না, বরং তেকে উৎসাহ করলো। এই নতুন জীবন ছিল শান্ত, রোমান্টিক এবং তাদের একান্ত নিজস্ব। তের কাছে জাংকুকের সেই ভয়ঙ্কর অতীত ছিল এক তিক্ত স্মৃতি, কিন্তু জাংকুকের বর্তমান যত্ন, সম্মান এবং বিশ্বস্ততা তাকে ধীরে ধীরে ভালোবাসতে শেখালো। জাংকুক আর জোর করতো না, সে তের ইচ্ছাকে সম্মান করত। তের সেই পুরনো ভয়, যদি জাংকুক তার বয়স হয়ে গেলে অন্য যুবতীর প্রতি আকৃষ্ট হয়, তা নিয়ে জাংকুক প্রায়শই মজা করত। তুমি কেন এত চিন্তা করো তে? জাংকুক তাকে জড়িয়ে ধরে বলল, তুমি যখন হাসো চোখগুলো যে আলো ছড়ায় তা কোনো যুবতীর ঠোঁটের রঙেও নেই। তুমি বৃদ্ধ হয়ে গেলে, চুল পেকে গেলে তুমি আমার কাছে একই রকম থাকবে। জাংকুকের কথাগুলো শুনে তে একটু শান্তি পেল। জাংকুকের এই কথাগুলো তাকে বুঝিয়ে দিত যে তাদের ভালোবাসা শুধু শারীরিক নয়, এটি এক গভীর মানসিক সংযোগ। জাংকুক একজন সফল ব্যবসায়ী হিসেবে তার কাজ চালিয়ে গেলেও তে ছিল তার জীবনের মূল কেন্দ্রবিন্দু। সকাল হলে জাংকুক তের জন্য ব্রেকফাস্ট তৈরি করত। তে যখন স্কুলের জন্য প্রস্তুত হতো, জাংকুক তার চুলের ক্লিপটি নিজের হাতে লাগিয়ে দিত। এই ছোট ছোট যত্নগুলো বারবার জাংকুকের প্রতি মুগ্ধ করত তেকে। সকালবেলা তে যখন বারান্দায় দাঁড়িয়ে কফি খাচ্ছিল, জাংকুক এসে পিছন থেকে তেকে জড়িয়ে ধরলো। তার ঠোঁট তের কানের কাছে নিয়ে ফিসফিস করে বলল, তুমি এত সুন্দর কেন তে? এখনো মনে হয় তোমাকে আমার স্বপ্নের মধ্যে দেখছি। তে হাসলো। সে ঘুরে জাংকুকের বুকে মাথা রাখলো। তুমি আমাকে যা দিয়েছো জাংকুক, তার জন্য আমার কৃতজ্ঞ থাকা উচিত। আমার জীবনের সবচেয়ে অন্ধকার সময়টা তুমি তোমার তীব্র আলো দিয়ে ভরে দিয়েছো। সেদিন তারা দুজনেই কাজ থেকে দ্রুতই ফিরছিল বাসায়। তারা ডিসাইড করলো আজকে না হয় ডিনারটা বাইরে সেরে ফেলবে। ডিনার শেষে ঘোরাফেরা করে বাসায় আসতে আসতে প্রায় রাত 12টা। রুমে ঢুকে তে দরজা বন্ধ করতেই জাংকুক তের হাত ধরে দেয়ালের সাথে চেপে ধরে। তের অধৈর্যরা নিজের দখলে নিয়ে নেয়। তেও ধীরে ধীরে জাংকুককে সায় দিতে থাকে। চূড়ান্ত মিলনের পরও তাদের ক্ষুধা শান্ত হয়নি। ঘরের বাতাস এখনো তাদের ঘাম আর আবেগের গন্ধে ভরা। তে জাংকুকের বুকে মাথা রেখে শুয়েছিল, তার আঙ্গুল শক্ত পেশিতে ঘুরছিল। তে জাংকুকের কানে ফিসফিসিয়ে বলে উঠল, আরো চাই জাংকুক। তের কণ্ঠস্বরে এক অদম্য আকাঙ্ক্ষা, তোমার ইচ্ছা আমার আদেশ দে। এরপর কেটে গেল বেশ কয়েকটি বছর। এখন জাংকুক এবং তে 2 বছরের ছেলে সন্তানের মা বাবা। এই কয় বছরে অনেক কিছুই পাল্টে গেছে। তের মা বাবা সব অভিমান ভেঙে তেকে এবং জাংকুককে মেনে নিয়েছে। ওইদিকে জাংকুকের মা বাবাও তেকে মেনে নিয়েছে। কিন্তু তে আর জাংকুক আর সিওলে ফিরে যায়নি। জাংকুক এখন নিজের ব্যবসার পাশাপাশি তার বাবার ব্যবসাও ধরেছে। এই গল্পের সমাপ্তি এখানেই। আশা করছি গল্পটি তোমাদের ভালো লেগেছে। বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো তোমরা।